সালে মুক্তি পাওয়া জম্বি কমেডি থ্রিলার ড্রামা নিউটোপিয়া। এ হচ্ছে জেউন। সাউথ কোরিয়ার নাগরিকদের আর্মির বেসিক ট্রেনিং নিতে হয়, আর আজ তার আর্মি ট্রেনিংয়ের শেষ দিন। দেখা যায় ক্যাপ্টেনকে স্যালুট করে দ্রুত ক্যাম্প থেকে বেরিয়ে যায়। তার এমন তাড়াহুড়ো করার কারণ ইয়ংজু নামের এই মেয়েটা। ইয়ংজুন হচ্ছে তার গার্লফ্রেন্ড। সে জেউনের জন্য রাস্তায় দাঁড়িয়েছিল। জেউন দৌড়ে তার দিকে যেতে চাইলেও দেখে রাস্তা শেষ হচ্ছে না, আর তখনই তার ঘুম ভেঙে যায়। অর্থাৎ এতক্ষণ স্বপ্ন দেখছিল, আর সে এখনো আর্মি ট্রেনিং সেন্টারেই রয়েছে। এরপর দেখতে পায় ক্যাপ্টেন সিওক তার সামনেই দাঁড়িয়ে আছে। জেউনের আজকে রাতের শিফটে ডিউটি ছিল, তাই সে সান নামের এক সোলজারকে ডেকে তোলে। তারপর দুজন ছাদে এসে পাহারা দেয়া শুরু করে। দেখা যায় জেউন লুকিয়ে তার ফোনটা সাথে করে নিয়ে এসেছে। সে ইয়ংজুনের খোঁজ খবর নিতে ফোন করে, তবে ইয়ংজুন গভীর ঘুমে থাকায় ফোনটা রিসিভ করছিল না। তার মা এসে তাকে ঘুম থেকে উঠায়। ইয়ংজুন জেউনকে বলে, গতরাতে অফিসের একটা পার্টিতে ড্রিঙ্কস করেছিলাম, তাই এখন অনেক ঘুম পাচ্ছে। জেউন বলে, গতরাতে তোমাকে কল করেছিলাম, কলটা রিসিভ করেছিল এক অপরিচিত ছেলে। ছেলেটার পরিচয় জানতে চাই। ইয়ংজুন জানায়, ড্রিঙ্কস করে অফিসে মাতলামো করছিলাম, তাই ম্যানেজার জিনহু বাসা পর্যন্ত এগিয়ে দিয়েছে, আর তখনই হয়তো সে তোমার কলটা রিসিভ করেছিল। এই শুনে জেউন খুব রাগান্বিত হয়। অন্য একটা ছেলে তার সাথে মেলামেশা করছে, এটা সে মেনে নিতে পারে না। ইয়ংজু বলে তার এখন ভালো লাগছে না, তাই আগামীকাল এই ব্যাপারে কথা বলবে। এদিকে ক্যাপ্টেন সিওক এসে দেখে জেউন ডিউটি বাদ দিয়ে ফোনে কথা বলছে, আর সান বসে বসে ঘুমাচ্ছিল। এই দেখে তাদের উপর অনেক রাগারাগি করে। এরপর দিন সবাই বেসিক ট্রেনিং এর জন্য একত্রিত হয়। তো এদের মধ্যে জেউন আর সান ছিল বয়সে সবার থেকে বড়, কিন্তু তাদের কাজকর্ম একদম বাচ্চাদের মতো। কখনোই তারা সিরিয়াস ভাবে ডিউটি পালন করে না, যে কারণে তাদেরকে সব সময় শাস্তি দেওয়া হয়। তারা সিউলের একটা উঁচু বিল্ডিং এর ছাদে ট্রেনিং করত। বিল্ডিংটা ইডেন হোটেল নামে পরিচিত। অপরদিকে ইয়ংজুন অফিসে যাওয়ার সময় ম্যানেজার জিনহুর সাথে দেখা হয়, আর গতরাতে তাকে সামলানোর জন্য ধন্যবাদ জানায়। জিনহু বলে, শুধু ধন্যবাদ দিলে হবে না, আমাকে রেস্টুরেন্টে খাওয়াতে হবে। অর্থাৎ সে ইয়ংজুনের সাথে ফ্লার্ট করার চেষ্টা করছিল। এমন সময়ে জেউন তাকে আবারও কল করে, কিন্তু এত মানুষের সামনে সে কলটা রিসিভ করে না। এতে জেউন খুব হতাশ হয়ে পড়ে। এরপর দেখানো হয় একটা বিশেষ ট্রেনিং এর জন্য সবাই জড়ো হয়েছে। ইমার্জেন্সি সিচুয়েশনে কি করবে সেটা টেস্ট করতে আর্মি চিফ এসেছিল। জেউন আর সানের ডিউটি ছিল একটা মিসাইল লঞ্চ করা, কিন্তু জেউনের ভুলের কারণে মিসাইলটা সিঁড়ি থেকে নিচে পড়ে যায়। এই দেখে বাকি সবাই ঘাবড়ে গিয়েছিল। তাদের ভাগ্য ভালো মিসাইলটা অ্যাক্টিভ হয়নি, তা না হলে এতক্ষণে তারা মারা যেত। তো এই ভুলের কারণে চিফ তাদের সবাইকে শাস্তি দেয়। লিফট দিয়ে তাদেরকে নিচ তলায় নিয়ে আসে, আর সিঁড়ি দিয়ে উপরে উঠতে বলে। তার অর্ডার অনুযায়ী সবাই সিঁড়ি দিয়ে উপরে উঠছিল, তবে বিল্ডিংটা অনেক উঁচু হওয়াতে তাদের অবস্থা খারাপ হয়ে যায়। এদিকে জেউন আর সান একদম ক্লান্ত হয়ে গিয়েছিল। সিওক তাদের সাথে রাগারাগি করে এবং সবার থেকে মোবাইল ফোন নিয়ে নেয়, যাতে তারা ডিউটিতে আরো বেশি মনোযোগ দিতে পারে। জেউন তার ফোনটা দেওয়ার সময় দেখতে পায় ইয়ংজুন তাকে মেসেজ করেছে। সেখানে বলেছিল, আমি অফিসে খুব ব্যস্ত আছি, তাই কলটা রিসিভ করতে পারিনি। তবে সেই মেসেজটা পড়ার আগেই জেউনের ফোনটা সেই অফিসার নিয়ে যায়। তখন ট্যাং নামের আরেকজন অফিসার রুমে আসে। কিচেন থেকে খাবার আনতে তার একজনের সাহায্য লাগবে। জেউন নিজে থেকেই তার সাথে যেতে রাজি হয়। ট্যাংয়ের সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল। দেখা যায় তাদের লিফটটা বন্ধ হয়ে আছে, তাই দুজন সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকে। তখন জেউনের নজর পড়ে পাশের একটা বিল্ডিং এর দিকে। দেখতে পায় কয়েকজন নার্স একজনের পেছনে ছুটাছুটি করছে। এই বিষয়টা তার কাছে খানিকটা সন্দেহজনক মনে হয়। এরপর তারা হোটেলের ভিআইপি রেস্টুরেন্টে প্রবেশ করে। এখানে সোলজারদের আসা নিষেধ, তাই ম্যানেজার সাও তাদেরকে ফিরে যেতে বলে। তখনই হোটেলের ম্যানেজার পার্ক সেখানে চলে আসে। তাকে দেখে জেউনরা দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। এরপর জেউন তাদের শেফ জনের মোবাইল থেকে ইয়ংজুকে ফোন করে। ইয়ংজু কলটা রিসিভ করে জেউনের গলা শুনতে পায়, তাই একটু দূরে এসে কথা বলে, কারণ তখন সে কলিগদের সাথে খাবার খাচ্ছিল। দেখা যায় ইয়ংজুনের কলিগরা তার বয়ফ্রেন্ড সম্পর্কে জানতে চাইছে। ইয়ংজুন জানায় তার বয়ফ্রেন্ড আর্মির ট্রেনিং করতে গিয়েছে। এই শুনে তারা জেউনের র্যাঙ্কিং জিজ্ঞেস করে। ইয়ংজুন জানায় জেউন বর্তমানে প্রাইভেট র্যাঙ্কের সোলজার, অর্থাৎ সব থেকে জুনিয়র পদে আছে। পুরো সার্ভিস শেষ করতে আরো কয়েক বছর সময় লাগবে। তাই ইয়ংজুনকে তারা বলে, এত বছর জেউনের অপেক্ষা করা বুদ্ধিমানের কাজ হবে না। দেখানো হয় সান অফিস থেকে জেউনের ফোনটা নিয়ে এসেছে। এরপর সে লুকিয়ে ইয়ংজুনকে ফোন করে এবং জানতে পারে ইয়ংজুন ব্রেকআপ করার সিদ্ধান্ত নিয়েছে। এই শুনে জেউনের খুব মন খারাপ হয়। এমন সময় একজন সোলজার এসে তাকে ডাক দেয়, তাই সে বেশি কথা না বাড়িয়ে বাহিরে চলে যায়। এদিকে ইয়ংজুন ব্রেকআপের কথা জানিয়ে নিজেই খুব কষ্ট পাচ্ছিল। এরপর দিন সে তাদের পুরনো কাপল পিকগুলো দেখছিল। তখন তার অতীতের স্মৃতিগুলো মনে পড়ে যায়। জেউনের সাথে কাটানো মুহূর্তগুলো সে খুব এনজয় করত। এসব মনে করে ইয়ংজুন খুব কান্না করে। তখনই
জিনহো তাকে ফোন করে বলে ট্রিট দেওয়ার জন্য তাকে রেস্টুরেন্টে নিতে হবে। এই শুনে ইয়ংজুন রেডি হয়ে নিচে নেমে আসে। এরপর তারা এই রেস্টুরেন্টে চলে আসে। এদিকে জিউন শেষবারের মতো ইয়ংজুকে মেসেজ করে আর সানকে বলে মোবাইলটা অফিসে জমা দিয়ে আসতে। ইয়ংজুন সেই মেসেজ দেখে ওয়াশরুমে চলে আসে। দেখতে পায় জিউন তার জন্য একটা ভয়েস নোট পাঠিয়েছে। তার ট্রেনিং শেষ হতে আরো অনেক সময় লাগবে, তারপর চাকরি খুঁজে সেটেল হতে হবে, ফলে ইয়ংজুকে অপেক্ষা করতে হবে আরো 10 বছর। এসব ভেবেই ইয়ংজুনের কথা মতো ব্রেকআপ করতে রাজি হয়েছে। ইয়ংজুনকে নিজের খেয়াল রাখতে বলে। এটাই ছিল তার শেষ মেসেজ। আর এসব শুনে ইয়ংজুন অঝরে কান্না করে। সে এখন আর লাঞ্চ করার মুডে নেই। উল্টো সে জিউনের সাথে দেখা করতে আর্মি ক্যাম্পের দিকে রওনা হতে চায়, যা শুনে জিনহু জানায় সে তাকে এগিয়ে দিতে যাবে। অপরদিকে অফিসার সিওক জিউন আর সানকে নিচ তলা থেকে কিছু জিনিস নিয়ে আসতে বলে। এরপর দুজন সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকে। জিউন আবারও সেই ভিআইপি রেস্টুরেন্টে প্রবেশ করে এবং তাদেরকে দেখে শাও রাগান্বিত হয়ে যায়। এদিকে দেখা যায় জিনহো ইয়ংজুনের সাথে আবারও ফ্লার্ট করছে। সে ইয়ংজুকে পছন্দ করত, সেটাই বোঝানোর চেষ্টা করছিল। এমন সময় এই লোকটা তাদের গাড়ির সাথে ভয়ঙ্করভাবে অ্যাক্সিডেন্ট করে। এই দেখে ইয়ংজু ভয়ে চিৎকার করে ওঠে। লোকটার চোখ তার শরীরে এসে পড়েছিল। এছাড়া সেই লোকটাও জীবিত আছে। বলে তাকে দ্রুত হসপিটালে নিয়ে যেতে, কিন্তু জিনহু তার থেকেও বেশি ভয় পাচ্ছিল। তাই ইয়ংজুন গাড়ি থেকে নেমে সাহায্য চাইতে থাকে। তখন কালো ক্যাপ পরা এই ছেলেটাকে দেখতে পায়। সে হচ্ছে খুব ফেমাস একজন সেলিব্রিটি। ইয়ংজুন তাকে সাহায্য করতে বলে। অপরদিকে ইডেন হোটেলের দিকে একটা বিমান ধেয়ে আসছিল। এই দেখে জিউনরা প্রচন্ড ঘাবড়ে যায়, কিন্তু সেই বিমানটা বিল্ডিং এর পাশ কাটিয়ে শহরের মাঝখানে গিয়ে বিস্ফোরিত হয়। এই ঘটনা দেখে জিউন আর সান ক্যাম্পে যাওয়ার জন্য দ্রুত লিফটে উঠে পড়ে। তখনই পার্কও সেই লিফটে আসে, তবে একটু পরেই লিফটটা বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর চালু হলে দেখে লোকজন এদিক সেদিক ছোটাছুটি করছে। এমন সময়ে এই রক্তাক্ত ছেলেটা লিফটে উঠতে চায়। তার এমন রক্তমাখা চেহারা দেখে তারা প্রথমে ভয় পায়। পার্ক ভাবে তাকে কোনো কুকুর কামড়ে দিয়েছে। সে ছেলেটাকে সাহায্য করার কথা বলে, আর তখনই সে জ্ঞান হারিয়ে ফেলে। তারপর তিনজন লিফট থেকে বের হয়। দেখতে পায় সবাই খুব আতঙ্কিত হয়ে ছুটে বেড়াচ্ছে। এছাড়া একজন আরেকজনকে কামড়ে দিচ্ছে, অর্থাৎ এরা সবাই জম্বিতে পরিণত হয়েছে। এই দেখে তাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। এমন সময়ে জিউন হোঁচট খেয়ে নিচে পড়ে যায়। এরপরেই তারা এই ভয়ানক জম্বিটাকে দেখতে পায়, যার অর্ধেক দেহ কাটা ছিল, যা দেখে পার্ক ভয়ে এক দৌড় দেয়। এদিকে জিউন আর সান শকড হয়ে যায়। এভাবে কেউ বাঁচতে পারে তাদের ধারণা ছিল না। তখনই পার্কের চিৎকার শুনে সেদিকে দৌড় দেয়। এদিকে দেখা যায় অ্যালেক্স ইয়ংজুকে সাহায্য করছে। তারা দুজন সেই লোকটাকে মাঝ রাস্তায় শুইয়ে দেয়। সিপিআর দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করে, কিন্তু এর ফলে লোকটার হাড়গোড় ভেঙে যায় এবং মুখ থেকে রক্ত বেরিয়ে আসে। আসলে এই লোকটাও জম্বিতে পরিণত হয়েছে, কিন্তু তারা এটা বুঝতে পারে না। এদিকে লোকজন তাদেরকে দোষারোপ করে বলে তোমরা এই লোকটাকে মেরে ফেলেছ। অপরদিকে দেখানো হয় পার্কে একটা জম্বি আক্রমণ করছে। তখনই জিউন আর সান এসে জম্বিটাকে আঘাত করে সরিয়ে দেয়, কিন্তু এতে জম্বিটার কিছুই হয় না। তাদের উপর আবারও আক্রমণ করে। এক পর্যায়ে দেখা যায় তিনজন কোনো রকমে জম্বিটাকে আগুনে পুড়িয়ে মারছে। এদিকে জিনহু এখনো তার গাড়িতেই বসেছিল। ইয়ংজু তাকে বের হয়ে সাহায্য করতে বলে। অ্যালেক্স গাড়ির সামনে গিয়ে দেখে জিনহু ভয়ে প্যান্টে হিসু করে দিয়েছে। এদিকে ইয়ংজুন খেয়াল করে একটা ট্রাক খুব গতিতে তাদের দিকে আসছে। এই দেখে জিনহু এক লাফ দিয়ে গাড়ি থেকে নেমে যায়। এতে একটুর জন্য মৃত্যুর হাত থেকে রক্ষা পায়। সেই ট্রাকে একটা জম্বি বসা ছিল। এই দেখে লোকজন এদিক সেদিক ছুটতে থাকে, তবে ট্রাকের ধাক্কায় সেখানে অনেকেই মারা যায়। এসব দেখে ইয়ংজুন কান্না শুরু করে। এই দুর্ঘটনার নিউজগুলো টিভিতে দেখানো হচ্ছিল। সোলজাররা জানতে পারে সরকার জরুরি অবস্থা জারি করে দিয়েছে। অপরদিকে জিউনদের উপর আক্রমণ করা জম্বিটা একদম ঝলসে গিয়েছিল। তো জিউন বুঝতে পারে এই স্প্রের সাহায্যে আগুন ধরিয়ে জম্বিগুলোকে কন্ট্রোল করা যায়। আর এদিকে পার্ক জানতে পারে তার হোটেলের সমস্ত লোকজন জম্বিতে পরিণত হচ্ছে। এখানে জিউন পরামর্শ দেয় তাকে আর্মি ক্যাম্পে নিয়ে যাবে, কিন্তু পার্ক তার কথা না শুনে একাই কোথাও চলে যায়। অপরদিকে দেখানো হয় শহরে জম্বিদের উৎপাত শুরু হয়েছে। জম্বিদের আক্রমণ দেখে ইয়ংজুরা পালাতে শুরু করে। এভাবে তারা তিনজন তিন দিকে চলে যায়। কিছুক্ষণ পর ইয়ংজুন একটা স্যালুনের সামনে চলে আসে। তাকে দেখে স্যালুনের মালকিন ভেতরে এসে আশ্রয় নিতে বলে। ইয়ংজুন তার মায়ের খোঁজখবর নিতে ফোন করে। তার মা জানায় সে নিরাপদে আছে। অপরদিকে জিনহু জম্বিদের হাত থেকে বেঁচে একটা দোকানে ঢুকে পড়ে এবং সেখান থেকে তার ড্রেস চেঞ্জ করে নেয়। এদিকে জিউন আর সান সিঁড়ি দিয়ে উপরে উঠছিল, কিন্তু 75 নাম্বার ফ্লোরে এসে দেখে দরজায় তালা লাগিয়ে রাখা হয়েছে। তারা এই সিঁড়িটা আর ব্যবহার করতে পারবে না। এখন তাদেরকে সেই ভিআইপি রেস্টুরেন্টের ভেতরে দিয়ে যেতে হবে। সেখানে প্রবেশ করে দেখে পুরো জায়গাটা তছনছ হয়ে আছে। এরপর তারা স্টাফ রুমে ঢুকতেই শাও তাদেরকে আক্রমণ করে। সে একাই সেখানে ভয়ে লুকিয়েছিল। এদিকে জিনহু রাস্তায় একটা গাড়ি দেখে কিছু একটা খুঁজছিল। তখন এই লোকটা এসে তাকে অজ্ঞান
স্ক্যান করে ফেলে। জিনহুর মোবাইল আর মানিব্যাগ চুরি করে। সেই রাস্তার পাশেই ওই স্যালুনটা ছিল। ইয়ংজুনদের বাহিরে আসতে দেখে লোকটা পালিয়ে যায়। এরপর ইয়ংজুন তাকে ডেকে তুললে সে ওই গাড়ির থেকে একটা গলফ খেলার ব্যাট নিয়ে নেয়। ইয়ংজুন দ্রুত আর্মি ক্যাম্পের দিকে যেতে চাইছিল। জিনহো প্রথমে রাজি না হলেও ইয়ংজুনের কথা মানা করতে পারে না। ইয়ংজুন সেই মহিলাটিকেও তাদের সাথে যেতে বলে, কিন্তু মহিলাটি জানায় তার বাড়ি ঘর ছেড়ে কোথাও যাবে না। তাই তাকে রেখেই ইয়ংজুন আর জিনহু রওনা হয়। অপরদিকে দেখা যায় জেউনরা স্টাফ রুম থেকে সব রকম অ্যালকোহল জাতীয় জিনিস জড়ো করছে, যাতে জম্বি দেখলে আগুন ধরাতে পারে। এভাবে প্রস্তুতি নিয়ে তিনজন বাহিরে আসে। তখন লুকিয়ে থাকা একটা জম্বি তাদের উপর আক্রমণ করে, কিন্তু জেউন আগুন ধরিয়ে জম্বিটাকে ঝলসে দেয়। এভাবে কোনো রকমে জম্বিটাকে শেষ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। এমন সময় আরো জম্বিদের আওয়াজ শুনতে পায়। সেদিকে গিয়ে দেখে শেফ জন অনেকগুলো জম্বিদের আটকে রাখার চেষ্টা করছে। এই দেখে তারা দৌড়ে গিয়ে জনকে সাহায্য করে, কিন্তু সেই কাচের দরজাটা এত প্রেসার নিতে পারছিল না। জেউন বুদ্ধি করে একটা টেবিলে আগুন ধরায় এবং দরজাটা ভাঙার সাথে সাথে তারা দৌড়ে পালাতে শুরু করে। টেবিলের আগুনের কারণে জম্বিগুলো সামনে আসতে পারে না, তবে সেফটি অ্যালার্ম বেজে উঠলে অটোমেটিক পানির মাধ্যমে আগুন নিভে যায়। এর ফলে জম্বিগুলো তাদের দিকে আসতে শুরু করে। এই দেখে জেউনরা দৌড়ে সিঁড়ির দিকে চলে আসে এবং দরজাটা বন্ধ করে উপরে উঠতে থাকে। তবে জম্বিদের আটকে রাখার সময় জন খুব আহত হয়েছিল। অপরদিকে ইয়ংজুনরা একটা পুলিশ স্টেশনের সামনে দিয়ে যাচ্ছিল। থানার বাহিরে অনেক লোকজন জড়ো হয়েছে। এখানে তারা অ্যালেক্সকে দেখতে পায় এবং জানতে পারে থানায় কোনো অফিসার নেই। এছাড়া ইয়ংজুন খেয়াল করে কেউ তেমন সারা শব্দ করছে না। অ্যালেক্স জানায় তাদের শব্দ পেয়ে জম্বিরা চলে আসতে পারে, তাই ভয়ে কেউ শব্দ করছে না। এমনকি ফোনের রিংটোন শুনেও জম্বিরা আক্রমণ করতে পারে। এই শুনে ইয়ংজুন তার মোবাইলটা অফ করে রাখে। এদিকে জেউনরা তাদের ইউনিটের সাথে যুক্ত হতে সক্ষম হয়। এরপর সে ক্যাপ্টেন সিওকের কাছে তার মোবাইলটা চায়, যাতে পরিবারের খোঁজ খবর নিতে পারে। কিন্তু অন্য মানুষদের নিয়ে আসাতে সিওক তাকে অনেক কথা শোনায়। বাহিরে যে জম্বিদের আনাগোনা চলছে সেটা সিওক জানতো না। তখন তারা জম্বিদের আওয়াজ শুনতে পায়। নিচের দরজাটা ভেঙে জম্বিগুলো ওপরের দিকে আসছিল। জেউন দরজাটা বন্ধ করে দিতে বলে। এরপরেই দেখা যায় শেফ জনের অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছে। এদিকে আবার থানায় কয়েকজন উগ্র লোক হামলা চালায়। তারা সেখানে অস্ত্র নিয়ে এসেছিল। অ্যালেক্স বলে এরা হচ্ছে হান্টার্স বা শিকারী। শিকার শেষে তাদের লাইসেন্স করা অস্ত্র স্টেশনে জমা রাখে। সেগুলো নিতেই এখানে এসেছিল। কিছুক্ষণ পর সেই থানার ভেতর থেকে জম্বি বেরিয়ে আসতে শুরু করে, যাদেরকে সেই হান্টার্সরা গুলি করে মারছিল। এসব দেখে সবাই এদিক সেদিক ছুটে যায়। ইয়ংজুনরাও সেখান দিয়ে পালিয়ে যাচ্ছিল। অপরদিকে দেখানো হয় জন জম্বিতে পরিণত হয়েছে আর সে সোলজারদের উপর আক্রমণ করছিল। এমনকি অন্য আরেকজন সোলজারকে কামড়ে দেয়। সান কোনো উপায় না পেয়ে তার মাথায় আঘাত করে। এর ফলে তার মৃত্যু হয়। কিন্তু এতে কমান্ডার খুব রেগে যায়। অর্ডার ছাড়া কাউকে মারা সম্পূর্ণ আইন বিরোধী। তখন জেউন তাকে বুঝায় যে জন একটা জম্বি ছিল, তাকে না মারলে সবাইকে কামড়ে দিত। এরপর সেই আহত সোলজারকে শাওরা ট্রিটমেন্ট করে। হঠাৎ করেই সেই সোলজার জম্বিদের মতো আচরণ শুরু করে। এই দেখে তারা খুব ভয় পেয়ে যায়, কিন্তু সোলজারটা শান্ত হয়ে শুয়ে পড়ে। এদিকে জেউন আর সানকে কন্ট্রোল রুমে ডাকা হয়, যেখানে জেউনরা বলে তাদের ফ্যামিলির খোঁজ খবর নিতে হবে, তাই ফোনগুলো ফেরত দেওয়া উচিত। অফিসার তাদের ফোনগুলো দিয়ে দেয়। শাও একটা মোবাইল ফোন চায় পরিবারের সাথে কথা বলার জন্য। তখন ট্যাং তার ফোনটা তাকে দেয়। এদিকে জেউন তার ফোন চেক করে দেখে ইয়ংজুন অনেকগুলো মেসেজ পাঠিয়েছে। অপরদিকে ইয়ংজুনরা জম্বিদের থেকে বাঁচতে একটা বারের ভিতর ঢুকে পড়ে। তাদের খুব খিদে পাচ্ছিল, তাই অ্যালেক্স খাবার খুঁজতে কিচেনে যায়। এদিকে ইয়ংজুন একটা গানের ক্যাসেট খুঁজে পায়, যা দেখে সে ইমোশনাল হয়ে পড়ে। এই গানটা ছিল জেউনের পছন্দের গান। এক সময়ে দুজন একটা আইসক্রিমের দোকানে কাজ করত। তখন জেউন এই গানটা শুনতো। সেই স্মৃতি মনে করে ইয়ংজুনের খুব মন খারাপ হয়। এরপর সে গানের ক্যাসেটটা নিজের কাছে রেখে দেয়। এদিকে আর্মি ক্যাম্পে সোলজাররা নিজেদের ফ্যামিলির সাথে কথা বলছিল। শাও একজনের সাথে কথা বলা শেষ করলে ট্যাং জিজ্ঞেস করে ছেলেটা তার বয়ফ্রেন্ড ছিল কিনা। শাও জানায় তার বয়ফ্রেন্ড নেই, সে তার ভাইয়ের সাথে কথা বলেছে। এই শুনে ট্যাং অনেক খুশি হয়, কারণ সে তাকে খুব পছন্দ করে। এদিকে জেউন ইয়ংজুনের মেসেজগুলো পড়ে কান্না করছিল। সে জানতে পারে ইয়ংজুন আর্মি ক্যাম্পের দিকে রওনা হয়েছে, কিন্তু ইয়ংজুনের ফোনটা বন্ধ থাকায় তার সাথে যোগাযোগ করতে পারে না। তাই সে ইয়ংজুনের জন্য কয়েকটা মেসেজ সেন্ড করে রাখে। অপরদিকে দেখানো হয় ইয়ংজুনরা সেই বারে বসে খাবার খাচ্ছে। এখানে তারা নিজেদের সম্পর্কে একে অপরের সাথে গল্প করে। ইয়ংজুন জানতে পারে অ্যালেক্স যে হোটেলে থাকে সেই বিল্ডিং এর ছাদেই জেউনের আর্মি ক্যাম্পটা স্থাপন করা ছিল। অ্যালেক্স তাকে একটা ছবি দেখায়, সেখানে জেউন আর সানকে দেখা যাচ্ছিল। সে এই ছবিটা গতকাল সেই ভিআইপি রেস্টুরেন্টে তুলেছিল। জেউনের এমন ফানি ক্যারেক্টার দেখে জিনহু খুব মজা করে, যে কারণে ইয়ংজুন ইমোশনাল হয়ে যায় এবং মোবাইলটা অন করে দেখে জেউন অনেকগুলো মেসেজ পাঠিয়েছে। এতে সে বুঝতে পারে জেউন এখনো সুস্থ আছে। এছাড়া জেউন তাকে নিরাপদ স্থানে লুকিয়ে থাকার পরামর্শ দেয়।
এর পাশাপাশি তার লোকেশন সেন্ড করতে বলে, কিন্তু ইয়ংজুন নিজেই তার কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অ্যালেক্সও তার সাথে যেতে চায়, কারণ তার গাড়িটা ওই হোটেলের নিচে পার্ক করা আছে। এদিকে জিনহু এখানে একা থাকতে পারবে না, তাই সেও যাবে তাদের সাথে। অপরদিকে দেখানো হয় সোলজারদের খাদ্য ভাণ্ডার একদম শেষের দিকে। এই অল্প খাবার নিয়েই তারা ডিনার করতে বসে, আর সেখানে সান খুব ফানি কাজকর্ম করছিল। এরপর তারা লক্ষ্য করে মোবাইলে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। এমন সময়ে সেই আহত সোলজারটা জম্বিতে পরিণত হয়ে যায়, আর সে একজন সোলজারকে কামড়ে দেয়। এর ফলে তাদের দিকে গুলিবর্ষণ করা হয়, তবে এতে কোনো লাভ হয় না, যা দেখে সবাই খুব ঘাবড়ে যায়। ওদিকে দেখা যায় ইয়ংজুরা গুটি গুটি পায়ে হোটেলের দিকে এগিয়ে যাচ্ছে। রাস্তায় শুধু জম্বিদের দেখা যাচ্ছিল। তখন ইয়ংজুন হোঁচট খেয়ে নিচে পড়ে যায়, কারণ তার জুতোর ফিতেগুলো খোলা ছিল। এই দেখে তার জেউনের কথা মনে পড়ে। সে জেউনকে খুব মিস করতে শুরু করে। এখানে ঘটনা প্রবাহ ইয়ংজুনদের কলেজ লাইফে চলে আসে। একদিন ইয়ংজুনকে একটা ছেলে প্রপোজ করে, কিন্তু ছেলেটাকে সে রিজেক্ট করে দেয়, কারণ সে কোনো রিলেশনে জড়াতে চায় না। সেই ক্লাসেই জেউন তার বন্ধুর সাথে দাঁড়িয়ে এসব দেখছিল। এরপর টিচার সবাইকে জানায় তাদের একটা অ্যাসাইনমেন্ট দেয়া হবে, এর জন্য তাদের পার্টনার বেছে নিতে হবে। ইয়ংজুন তার পার্টনার হিসেবে জেউনকে সিলেক্ট করে, কিন্তু জেউন তাকে মানা করে দেয়, যে কারণে তার বন্ধু অনেক কথা শোনায়। বলে ইয়ংজুনের পেছনে সব ছেলেরা পাগল, আর সেই ইয়ংজুন নিজে থেকে তোমাকে সিলেক্ট করেছিল, তুমি মানা করলে কেন? জেউন জানায় ইয়ংজুনের মধ্যে তেমন স্পেশাল কিছু দেখতে পায়নি। ছেলেরা কি কারণে তার পেছনে লেগে থাকে সেটা বুঝতে পারছে না। সেই রুমের একটা সোফাতেই ইয়ংজুন শুয়েছিল, আর সে জেউনের সব কথা শুনে ফেলে, তাই খুব রাগান্বিত হয়ে বেরিয়ে যায়। এতে জেউন একটু গিল্টি ফিল করে। এরপর একটা আইসক্রিম শপ দেখানো হয়। এখানে জেউন পার্ট টাইম জবের জন্য এসেছিল। দোকানের মালিক তাকে চাকরি দিয়ে বলে, তোমাকে এই মেয়েটা সবকিছু বুঝিয়ে দিবে। জেউন দেখে সেই মেয়েটা আর কেউ নয়, বরং সে ছিল ইয়ংজুন। এই দেখে বেচারার অবস্থা খারাপ হয়ে যায়, কারণ ইয়ংজুন তাকে কাজ শেখানোর অজুহাতে উচিত শিক্ষা দিবে। রাতের বেলা বাড়ি ফেরার সময় ইয়ংজুন এক বান্ধবীর সাথে কথা বলছিল। তাকে বলে জেউন তার সৌন্দর্য নিয়ে হাসি তামাশা করেছে, তাই সে এর প্রতিশোধ নেবে। আর এই কথাগুলো জেউন পেছনে দাঁড়িয়ে শুনে ফেলে। আচমকা তাকে দেখে ইয়ংজুন চমকে ওঠে। তখন বাস চলে আসলে জেউন বাড়ির দিকে রওনা হয়। এরপর দিন দোকানে খুব রাগী একজন কাস্টমার আসে, আর সে আইসক্রিম ছুঁড়ে মারে ইয়ংজুনের দিকে, কিন্তু জেউন তাকে টান দিয়ে সরিয়ে ফেলে। এরপর সে লোকটার ভিডিও করা শুরু করলে সে ভয়ে বাহিরে চলে যায়। ইয়ংজুন তাকে ধন্যবাদ জানায়। এখানে তারা একে অপরকে সরি বলে নিজেদের ঝামেলা মিটিয়ে ফেলে। তবে ইয়ংজুন ধীরে ধীরে তার প্রেমে পড়ে যায়। যেখানেই যেত শুধু জিউনকে দেখত, মুগ্ধ হয়ে তার দিকেই তাকিয়ে থাকতো। এরপর দেখা যায় ক্রিসমাস উপলক্ষে ইয়ংজুন সবাইকে গিফট করছে। জেউনের জন্য একটা মাফলার নিয়ে আসে, কিন্তু জেউন সেটা নিবে না বলে চলে যায়। এরপর ইয়ংজুন তাকে সরাসরি প্রপোজ করে। মাফলারটা সে নিজের হাতে বানিয়েছে। এটা শোনার পরেও জেউন তাকে রিজেক্ট করে। এরপর দেখা যায় সে দোকানের গ্লাস পরিষ্কার করছে। তখন একটা ছেলে তাকে জিজ্ঞেস করে ইয়ংজুনকে রিজেক্ট করলে কেন? জেউন জানায় তার মতো একটা ছেলে এমন সুন্দরী মেয়ের ভালোবাসা ডিজার্ভ করে না। এদিকে ইয়ংজুনের খুব মন খারাপ হচ্ছিল, তাই সে ছুটি নিয়ে বাড়ির দিকে রওনা হয়। একটা বাস স্ট্যান্ডে বসে জেউনের কথা ভেবে কান্না করছিল। তখন জেউন এসে তাকে সরি বলার চেষ্টা করে, কিন্তু সে অভিমান করে চলে যাচ্ছিল। এমন সময়ে হোঁচট খেয়ে পড়ে যায়। তখনই জেউন তাকে জুতোর ফিতে বাঁধা শিখিয়েছিল। এই কথাটা মনে পড়তেই ইয়ংজুন খুব ইমোশনাল হয়ে যায়। অপরদিকে সেই আহত সোলজারকে গুলি করতে করতে মেরে ফেলা হয়, কিন্তু সে যাকে কামড়ে দিয়েছিল সেই সোলজারটা আবার জম্বিতে পরিণত হয়ে যায়, এবং এই জম্বিটা সানকে টার্গেট করে। যদিও সে এখন জম্বিতে পরিণত হয়েছে, তবে কিছুক্ষণ আগেও তাদের সহযোদ্ধা ছিল, তাই জেউন খুব কষ্ট পাচ্ছিল তাকে মারতে, কিন্তু সানকে বাঁচানোর জন্য আর কোনো উপায় নেই। দেখা যায় জম্বিটাকে শুট করে মেরে ফেলা হয়েছে। এদিকে ইয়ংজুনরা রাস্তায় এই ছেলেটাকে অসুস্থ অবস্থায় দেখতে পায়। তার নাম হচ্ছে হান, আর সে বয়সে অনেক ছোট। তারা খেয়াল করে হানের পায়ে জম্বি কামড় দিয়েছে। এই দেখে তারা চলে যাচ্ছিল, কিন্তু হান এভাবে মরতে চায় না, তাই সে তাদের কাছে সাহায্য চায়। তার এমন অসহায় অবস্থা দেখে ইয়ংজুনের খুব মায়া হচ্ছিল। দেখা যায় হানকে নিয়ে একটা রেস্টুরেন্টে চলে এসেছে, কিন্তু সেফটির জন্য হানের মুখ আর হাত বেঁধে রাখে। তবে হানের বারবার বমি হচ্ছিল, তাই বাঁধন খুলে দেয়া হয়। এরপর হান তাদেরকে জানায় সে আজকে সকাল থেকেই ড্রিঙ্কস করছে। দোকান থেকে বের হয়েছে সন্ধ্যায়। সেখানে একটা জম্বি তার পায়ে কামড়ে দেয়। এই কথাবার্তার মাঝেই একটা জম্বি দোকানে ঢুকে পড়ে। দেখা যায় সে হানকে পাশ কাটিয়ে ইয়ংজুকে ধাওয়া করছে। তবে সৌভাগ্যবশত একটা সেলফের সাথে ধাক্কা লেগে জম্বিটা মারা যায়। সেই জম্বিটা ছিল একজন পুলিশ অফিসার। তার পক্ষ
পকেটে অ্যালেক্স অ্যালকোহল মাপার মেশিন খুঁজে পায়, যা দিয়ে হানকে পরীক্ষা করে অ্যালেক্সের মাথায় দুইটা থিওরি আসে। এক হচ্ছে জম্বিরা নেশাগ্রস্ত ব্যক্তিদের কামড় দেয় না, আর দ্বিতীয়টা হচ্ছে যারা ড্রিঙ্কস করা অবস্থায় থাকে তাদেরকে কামড় দিলেও কোনো ক্ষতি হয় না, যে কারণে হানের পায়ে কামড় দেওয়া সত্ত্বেও তার কিছুই হয়নি। তবে এই থিওরি সঠিক কিনা জানতে হলে তাদেরকে ড্রিঙ্কস করতে হবে। তো ইয়ংজুন ড্রিঙ্কস করার আগে জেউনকে ফোন করে, কিন্তু ফোনের নেটওয়ার্ক পাচ্ছিল না। তার আবারও অতীতের কথা মনে পড়ে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় তার বাবার ফিউনারালে সে খুব মন খারাপ করে বসেছিল। তখন জেউন তার মন ভালো করার জন্য আসে। সে ইয়ংজুনের সাথে মজা করে তাকে হাসায়। এরপর ইয়ংজুন তাকে লাইটার গিফট করে, কিন্তু জেউন ধূমপান করতো না। ইয়ংজুন জানায় এটা ছিল তার বাবার লাইটার, এটার সাথে তার অনেক স্মৃতি জড়িয়ে আছে। এই শুনে জেউন স্মোক করার অভিনয় করে ইয়ংজুনকে খুশি করে দেয়। ঘটনা প্রবাহ বর্তমানে ফিরে আসে। জেউন সেই লাইটার নিয়ে দাঁড়িয়ে আছে এবং ইয়ংজুনকে ফোন করার চেষ্টা করছে। এদিকে ইউনিট কমান্ডার জম্বির ভাইরাসে আক্রান্ত হয়ে গিয়েছিল, কিন্তু সে কাউকে এই কথা বলে না। এদিকে জেউনরা নিউজ দেখে সরকার সবাইকে ঘরে থাকার জন্য নির্দেশ করছে। তাদের রিসার্চ অনুযায়ী জম্বিরা সুস্থ মানুষ দেখলেই ঝাঁপিয়ে পড়ে। এই কথা শুনে সান বলে ওঠে, রাতারাতি কেউ জম্বি হয়ে যায় না, এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। হয়তো প্রথম জম্বি হওয়া মানুষটা কোনো ভাইরাস আক্রান্ত জিনিস খেয়েছিল। তো এই কথাবার্তার মাঝেই তারা গুলির শব্দ শুনে বাহিরে আসে। কন্ট্রোল রুমে গিয়ে দেখে কমান্ডার নিজেই নিজেকে শেষ করে দিয়েছে। সে চায়নি জম্বি হয়ে অন্যদের ক্ষতি করতে। ওইদিকে ইয়ংজুনরা ড্রিঙ্কস করে মাতলামো করছিল। এরপর সে বলে, আমাদের এখন ইডেন হোটেলে যেতে হবে, সেখানে আমার বয়ফ্রেন্ড এবং তার আর্মি সহকারীরা রয়েছে, নিশ্চয়ই তারা আমাদের হেল্প করতে পারবে। এই বলে সে দোকান থেকে বেরিয়ে যায়। হান আর জিনহু তার পিছু পিছু যাচ্ছিল। তিনজন মাতাল হলেও জিনহু খুব বেশি ড্রিঙ্কস করেনি, তাই সে ভয়ে ইয়ংজুনকে নিয়ে লুকিয়ে থাকে। এদিকে দেখা যায় সেই জম্বিগুলো সত্যি হানের কোনো ক্ষতি করছে না, তাই সে একটা গাড়ির হর্ন বাজিয়ে জম্বিদের আকর্ষণ করে। এই সুযোগে জিনহুরা সেখান থেকে পালাতে সক্ষম হয়, কিন্তু অ্যালেক্স তখনও সেই দোকানে মাতাল অবস্থায় একা একা কথা বলছিল। অপরদিকে জেউন আর সানকে কন্ট্রোল রুমে দেখানো হয়। তারা সার্জেন্টকে জানায় ক্যাম্পের সাপ্লাই প্রায় শেষ হয়ে গিয়েছে, তাই দুজন বাহিরে গিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র আনার অনুমতি চায়। তখনই হেডকোয়ার্টার থেকে ফোন করে বলা হয় তাদের জন্য সাপ্লাই পাঠানো হচ্ছে। এই শুনে জেউন খুব মন খারাপ করে, কারণ সে এই অজুহাতে এখান থেকে বের হয়ে ইয়ংজুনকে উদ্ধার করতে চাইছিল। এরপর দেখানো হয় একটা হেলিকপ্টার ক্যাম্পের দিকে আসছে, কিন্তু সেটা বেশ নড়বড়ে ছিল, যা দেখে সোলজারদের সন্দেহ হয়। সার্জেন্টকে এই বিষয়ে জানালে সে দূরবীন দিয়ে দেখতে শুরু করে। এদিকে ইয়ংজুনরা একটা দোকানে এসে আশ্রয় নেয়। কিছুক্ষণ পর দেখতে পায় অ্যালেক্স কয়েকটা জম্বির সাথে লড়াই করছে। সে খুব বুদ্ধি খাটিয়ে জম্বিগুলোকে আগুনে পুড়িয়ে মারে। এই দেখে ইয়ংজুন আর হান খুব বিনোদন পাচ্ছিল। তারা অ্যালেক্সের জন্য চিয়ার আপ করতে থাকে। তখনই আবার কয়েকজন বেসবল প্লেয়ার এসে ওই জম্বিগুলোর সাথে ফাইট করে। এই দেখে তারা আরো বেশি এক্সাইটেড হয়ে যায়। তারা একদম ছোট বাচ্চাদের মতো আচরণ করছিল। এদিকে সার্জেন্ট সেই হেলিকপ্টার ধ্বংস করার অর্ডার দেয়, কারণ পাইলটরা জম্বিতে পরিণত হয়েছিল। দেখা যায় সোলজাররা শুট করে হেলিকপ্টার ধ্বংস করে দিচ্ছে। এটা আবার দূর থেকে ইয়ংজুনরা দেখতে পায় এবং সেদিকেই যাওয়া শুরু করে। অপরদিকে সার্জেন্ট সবাইকে জড়ো করে একটা স্পিচ দেয়, বলে তাদেরকে এই বিল্ডিং থেকে বের হতে হবে, কারণ আর্মি চিফ বলেছে তাদের কাছে সাপ্লাই পাঠানো যাবে না। উল্টো তারা সেই হেলিকপ্টার ধ্বংস করায় সেটার ক্ষতিপূরণ চায়। তবে বুসান স্টেশনে একটা ডিফেন্স ক্যাম্প করা হচ্ছে, সেখানে গেলে তারা সাহায্য পাবে। তো দেখা যায় শাওকেও তাদের টিমে যুক্ত করা হয়েছে। সে একজন ন্যাশনাল লেভেলের শুটার, তাই সে তাদেরকে সাহায্য করতে পারবে। সার্জেন্টের প্ল্যান ছিল ভিআইপি রেস্টুরেন্টের ভেতর দিয়ে নিচে নেমে যাবে। সেই প্ল্যান অনুযায়ী এগিয়ে যেতে শুরু করে। এদিকে ইয়ংজুনরা হোটেলের সামনে চলে আসে। অ্যালেক্স তাদেরকে পার্কিং এরিয়াতে নিয়ে যায়। সেখানে অসংখ্য জম্বি ইয়ংজুনদের উপর আক্রমণ শুরু করে। তখন অ্যালেক্স অ্যালকোহলের বোতলে আগুন ধরিয়ে জম্বিগুলোকে সরিয়ে দেয়। এতে ইয়ংজুন আর জিনহু জম্বিদের হাত থেকে রক্ষা পায়, কিন্তু দৌড়ে পালানোর সময়ে জম্বিরা অ্যালেক্সকে ধরে ফেলে। তারা সংখ্যায় অনেক বেশি ছিল। অ্যালেক্স তাদের সাথে পেরে ওঠে না, যদিও ইয়ংজুন তাকে বাঁচাতে চায়, কিন্তু জিনহু তাকে টেনে নিরাপদ স্থানে নিয়ে আসে। তবে দেখা যায় হান শেষবারের মতো অ্যালেক্সকে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু কোনো লাভ হয় না। আগুন লেগে অ্যালেক্স সেখানেই মৃত্যুবরণ করে। তার এমন ভাবে চলে যাওয়াতে ইয়ংজুনরা খুব কষ্ট পাচ্ছিল। তবে জিনহু শুধু নিজের ব্যাপারেই ভাবছে। সে হানকে বলে অ্যালেক্সের গাড়িটা তাদের কাছাকাছি নিয়ে আসতে, কারণ হান তখনও খানিকটা মাতাল অবস্থায় ছিল, তাই জম্বিরা তাকে অ্যাটাক করবে না। কিন্তু সমস্যা হলো হান গাড়ি চালাতে পারে না। তখন জিনহু তার ফোন নাম্বারটা নেয়, যাতে ভিডিও কলে তাকে গাড়ি স্টার্ট করা শেখাতে পারে। এরপর দেখা যায় হান অ্যালেক্সের গাড়িটা খুঁজে বেড়াচ্ছে, আর সেই জম্বিগুলো তার কিছুই করছিল না। কিছুক্ষণ পর সে অ্যালেক্সের গাড়িটা খুঁজে পায়। জিনহু তাকে ভিডিও কলে গাড়ি স্টার্ট করা শিখায়, কিন্তু বেচারা এই প্রথম গাড়ি চালাচ্ছে, তাই খুব ঘাবড়ে গিয়েছিল। অপরদিকে জেউনরা ধীরে ধীরে ভিআইপি রেস্টুরেন্টে চলে আসে। সার্জেন্ট তাদেরকে দুই ভাগে ভাগ হয়ে তল্লাশি করতে বলে। এক ভাগ
কিচেন থেকে পর্যাপ্ত খাবার সংগ্রহ করবে, আরেক ভাগ দেখবে কোনো জম্বি বেঁচে আছে কিনা। তো কথা মতো শাওরা চলে আসে কিচেনে এবং সেখান থেকে খাবার সংগ্রহ করে। এদিকে জেউন আর সান সব জায়গায় জম্বি খুঁজে বেড়াচ্ছিল। তখন হঠাৎ করেই মোবাইলে নেটওয়ার্ক চলে আসে। জেউন এক মুহূর্ত দেরি না করে ইয়ংজুনকে ভিডিও কল দেয়। এতক্ষণ পর একে অপরকে দেখে দুজন অঝরে কান্না করে। জেউন বলে তার এখানে আসা উচিত হবে না, কারণ জায়গাটা নিরাপদ নয়, কিন্তু তার জন্য ইয়ংজুনের খুব চিন্তা হচ্ছিল, তাই এখানে না এসে থাকতে পারেনি। সে জেউনের লোকেশন জিজ্ঞেস করে। জেউন ভাবে সে উপরে উঠার সময় বিপদ হতে পারে, তাই সে মিথ্যে বলে আমরা এই বিল্ডিং থেকে বেরিয়ে গিয়েছি, বুসান স্টেশনে একটা আর্মি ক্যাম্প করা হচ্ছে, আমরা সেদিকেই যাব, তুমিও সেই দিকে রওনা দাও। এটা বলার পরেই ইয়ংজুনের ফোনের চার্জ শেষ হয়ে যায়। এদিকে কিচেনে পাবলো নামের এই শেফকে দেখানো হয়। শাওরা তাকে গান পয়েন্টে জিজ্ঞেস করে তোমাকে জম্বিরা কামড়েছে কিনা। সে জানায় এতক্ষণ ওষুধ খেয়ে ঘুমিয়েছিল, বাহিরে কি হচ্ছে তার বিন্দু মাত্র ধারণা নেই। তো আর কোনো জম্বির হদিস না পেয়ে তারা খাবার খেতে বসে পড়ে, কারণ গতকাল থেকে পেট ভরে কিছু খেতে পারেনি। পাবলো ডায়েরিতে লিখে রাখে পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের থেকে টাকা উসুল করবে। অপরদিকে দেখানো হয় হান খুব দ্রুত গতিতে গাড়ি চালিয়ে জম্বিদের দূরে সরিয়ে দিয়েছে। এরপর জিনহু গাড়ি চালানো শুরু করে। তারা যাচ্ছে বুসান স্টেশনের দিকে, তবে রাগান্বিত হয়ে উল্টাপাল্টা ড্রাইভ করছিল। অনেকগুলো জম্বি মারা যায়। এদিকে হান এবং জিনহু সবসময় ঝগড়া করত, এখানেও তারা ঝগড়া শুরু করে। হান খুব রাগান্বিত হয়ে যায়। দেখা যায় তার চোখগুলো ধীরে ধীরে লাল হয়ে যাচ্ছে। ওইদিকে সার্জেন্ট সফট ড্রিঙ্কস নিতে একাই কিচেনে ঢোকে। সেখানে একটা ভেন্টিলেটরে অদ্ভুত শব্দ হচ্ছিল। সেটার সামনে যেতেই একটা জম্বি তার উপর ঝাঁপ দিয়ে বসে। এই বিকট আওয়াজে বাকিরা অ্যালার্ট হয়ে যায়। দেখতে পায় এক ভয়ানক জম্বি তাদের দিকে আসছে। এই দেখে তারা প্রচন্ড ভয় পায়, ফলে জম্বিটাকে টার্গেট করতে পারে না। তবে শাও জম্বিটার মাথা বরাবর শুট করে সবাইকে বাঁচিয়ে নেয়। তখনই কিচেন রুম থেকে সার্জেন্ট বের হয়ে আসে। তার নাকের ওপর কামড়ের দাগ ছিল, আর সে খুব দ্রুত জম্বিতে পরিণত হচ্ছিল। অর্থাৎ ভাইরাসটা ব্রেনে আক্রমণ করে, যার মাথার যত কাছাকাছি কামড় দিবে তত দ্রুত জম্বিতে পরিণত হবে। সার্জেন্ট তাদের দিকে অ্যাটাক করতে আসলে সিওক তাকে শুট করে দেয়। এদিকে হান গাড়ি দাঁড় করিয়ে তাকে নামিয়ে দিতে বলে। ইয়ংজুন কারণ জিজ্ঞেস করলে বলে আমি বাড়িতে চলে যাব, আমার এখনো লেখাপড়া শেষ হয়নি, পৃথিবী স্বাভাবিক হলে আমার লেখাপড়া করতে হবে, তাই এটাই আমাদের শেষ দেখা। ইয়ংজুন তাকে নিয়ে খুব চিন্তা করছিল, তবে হানের জোরাজুরিতে তাকে একা রেখে যেতে হয়। কিছুক্ষণ পর জিনহুকে বলে ছেলেটার নামটাও জানা হলো না। তখন জিনহু বলে ও জম্বিতে পরিণত হচ্ছিল, তাই ইচ্ছে করেই এখানে নেমে গিয়েছে। দেখা যায় হান রাস্তায় থাকা জম্বিদের আটকে রেখেছে, যেন তারা ইয়ংজুনদের ধাওয়া না করে। এরপর সে নিজেও জম্বিতে পরিণত হয়ে যায়। অপরদিকে সেই হোটেলের একটা রুমে পার্ককে দেখানো হয়। সে এতক্ষণ ড্রিঙ্কস করছিল। এছাড়া একটা জম্বি তার পায়ে কামড়ে দিয়েছে। তো মদের নেশা কিছুটা স্বাভাবিক হলে বাহিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। দেখা যায় সোফা কেটে তার শরীরে লাগিয়েছে। জম্বিরা তাকে দেখেও আক্রমণ করে না। এই সুযোগে সে উল্টো দিকে দৌড় দেয়। এদিকে সেই সোলজাররা তাদের সার্জেন্টকে মেরে ফেলায় খুব হতাশ হয়ে পড়ে। এখন থেকে সিওক স্কোয়াড লিডারের দায়িত্ব পালন করবে। সে শাওকে জিজ্ঞেস করে এখান থেকে দ্রুত বের হওয়ার রাস্তা কোনটা। শাও জানায় ভিআইপি লিফট ব্যবহার করে নিরাপদে যেতে পারবে। এরপর তারা সার্জেন্টের গানটা শেফ পাবলোর হাতে ধরিয়ে দেয়, মানে তাকেও ফাইট করতে হবে। এদিকে পার্ক স্টাফ রুম থেকে একটা স্টাপলার গান খুঁজে পায়। সেটা দিয়েই জম্বিদের মেরে সামনে এগিয়ে যাচ্ছিল। এদিকে ইয়ংজুনরা একটা বিশাল ট্রাফিক জ্যামে আটকা পড়ে। সরকার ঘোষণা করেছে ট্রেনে করে তাদের অন্য শহরে নিয়ে যাওয়া হবে। তখন দুজন সন্ত্রাসী এসে তাদেরকে মেরে গাড়ি থেকে বের করে এবং সেই গাড়িটা নিয়ে যায়। এদিকে ইয়ংজুনরা চলে আসে ডাইজু স্টেশনে। এখানে কিছুক্ষণ পর তাদের উদ্ধার করার জন্য ট্রেন আসবে, তাই অনেক মানুষের ভিড় ছিল। আর যখন ট্রেন চলে আসে তখন মানুষজন এত বেশি তাড়াহুড়া করে যে ভিড়ের কারণে ইয়ংজুনরা আলাদা হয়ে যায়। এছাড়া ট্রেনের ধারণ ক্ষমতার বেশি মানুষ উঠে পড়েছিল। অনেকে গ্লাস ভেঙে পাশের রেল লাইনে গিয়ে পড়ে। আর তখনই অন্য আরেকটা ট্রেন এসে তাদেরকে পিষে দেয়। এই ভয়ানক দৃশ্য দেখে ইয়ংজুন একদম থমকে যায়। এক মহিলা তাকে ট্রেনে ওঠায়। সে দেখে এক বৃদ্ধ মহিলা তার ছোট্ট নাতিকে নিয়ে দাঁড়িয়ে আছে। এই দেখে সে নিজে না গিয়ে সেই ছোট্ট বাচ্চাটাকে ট্রেনে উঠিয়ে দেয়। ট্রেন চালু হলে ইয়ংজুন দেখে সেই বগির পেছনে অনেকগুলো জম্বি দেখা যাচ্ছে। অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই সেই ছোট্ট বাচ্চাটাকে জম্বিরা আক্রমণ করবে। এই দেখে সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। নিজেকে প্রচন্ড অপরাধী মনে হচ্ছিল। তখন সেই বৃদ্ধ মহিলা রেগে গিয়ে ছুরি বের করে আর বলে আমি কাউকে ছাড়বো না। এই বলে সে রেল লাইন দিয়ে হাঁটা শুরু করে। তাকে বাঁচানোর জন্য ইয়ংজুন তার পিছু নিচ্ছিল। তখন পেছন থেকে একটা ট্রেন চলে আসে, যা দেখে ইয়ংজুন প্রচন্ড ঘাবড়ে যায়। তবে সেই ট্রেন তার সামনে এসে থেমে গিয়েছিল। এরপর সে ওই বৃদ্ধ মহিলাকে রেল লাইনের পাশে বসিয়ে রাখে। দেখতে পায় মহিলার পায়ে জম্বি কামড়ে দিয়েছে। কিছুক্ষণের মধ্যে সেও জম্বিতে পরিণত হবে।
তাই ইয়ংজুন নিজের প্রাণ বাঁচাতে তার মাথা চলন্ত ট্রেনের দিকে ধরে রাখে। এতে সেই মহিলার খুব ভয়ানক মৃত্যু হয়। অপরদিকে দেখানো হয় সোলজার লিফটে করে নিচে নামছে, কিন্তু 57 তলায় এসে লিফটটা থেমে যায়। দরজা খুলে দেখে ম্যানেজার পার্ক দাঁড়িয়ে আছে, তার পায়ে কামড়ের দাগ রয়েছে, তবে সে এখনো জম্বি হয়ে যায়নি। শাও তাকে সাথে নিয়ে যেতে চায়, কিন্তু যে কোনো সময় তার ব্রেনে জম্বি ভাইরাস আক্রমণ করতে পারে, যা তাদের জন্য বিপজ্জনক। তখন পার্ক নিজেই বলে, আমাকে সাথে নিতে হবে না, কারণ আমি চাই না তোমাদের কেউ আমার দ্বারা মৃত্যুবরণ করুক। এই শুনে শাও তাকে সম্মানের সাথে ধন্যবাদ জানায়। তখন আবার লিফটের উপর থেকে জম্বিরা আক্রমণ শুরু করে, যার কারণে তারা এদিক সেদিক ছুটতে থাকে। এভাবে এক একজন এক এক দিকে চলে যায়। জেউন, পাবলো আর সান একসাথে ছিল। তাদেরকে জম্বিরা দুদিক থেকে ঘিরে ধরে। পাবলো বুদ্ধি করে একটা দুর্বল জম্বিকে আহত করে। এরপর একটা হোটেল রুমে আশ্রয় নেয়। ওইদিকে ট্যাং আর শাও ছিল একসাথে, তারাও একটা রুমের ভেতর লুকিয়ে পড়ে। এদিকে সিওক, পার্ক এবং শিফু নামের এক সোলজার একসাথে ছিল। পার্ক তাদেরকে একটা রুমে খুঁজতে বলে, ততক্ষণে সে জম্বিদের আটকে রাখছিল। কিছুক্ষণ পর সিওক একটা রুম খুঁজে পায়, কিন্তু শিফু সেই রুমে পার্ককে ঢুকতে দেয় না, যে কারণে সিওক তার সাথে রাগারাগি করে। শিফু বলে পার্ক যে কোনো সময় জম্বি হয়ে যাবে, তাই এখানে আসতে দেওয়া যাবে না। এদিকে পার্ক এসব করতে করতে হাঁপিয়ে গিয়েছে, তাই সে জম্বিদের সামনে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে। কিন্তু সে অবাক হয়ে যায়, কারণ জম্বিরা তাকে আক্রমণ করে না। এরপর সে শিফুকে দরজার বাইরে থেকে বলে, আমাকে জম্বিরা কামড় দিচ্ছে না, তোমার আচরণ আমার মনে থাকবে। শিফু দেখে সে একটা জম্বিকে জড়িয়ে ধরে আছে। অপরদিকে ইয়ংজুন সেই বৃদ্ধ মহিলার নিথর দেহ ফেলে রেখে চলে যাচ্ছিল। তখন সে এক মহিলার কান্নার আওয়াজ শুনতে পায়। ধরে নেয় স্টেশনের জেনারেটর রুমে কেউ হয়তো আটকে পড়েছে, তাই সে ওই রুমে ঢুকে পড়ে। প্রথমে সে অনেকগুলো জম্বিকে দেখতে পায়, তবে তারা ইয়ংজুনকে দেখার আগেই সে অন্যদিকে চলে যায় এবং একটা স্টাফ রুমে প্রবেশ করে। সেখান থেকে দ্রুত তার মোবাইল ফোনটা চার্জ করে, যাতে জেউনকে ফোন করতে পারে, কিন্তু ইন্টারনেট না থাকায় কল করতে পারছিল না। অপরদিকে জেউন ওয়াকিটকিতে সবার খোঁজ খবর নিচ্ছিল, জানতে পারে সবাই মোটামুটি ভাবে সেফ জোনে আছে। দেখা যায় শাও আর ট্যাং একটা হানিমুন স্পেশাল রুমে ঢুকে পড়েছে, তাই দুজনেই একটু লজ্জাবোধ করছিল। যেহেতু শাওরা অনেক ক্লান্ত ছিল, তাই ট্যাং বলে তুমি একটু রিল্যাক্স করে নাও, কিন্তু শাও ভাবে তাকে উল্টো পাল্টা অফার করছে, তাই দুজনেই একটু বিব্রত হয়ে যায়। এদিকে ইয়ংজুন স্টাফ রুমে ফার্স্ট এইড বক্স খুঁজে পায়, ক্ষত স্থানে ওষুধ লাগিয়ে নেয়। তার খুব খিদে পাচ্ছিল, আর সেখানে অনেক খাবারও ছিল। ইয়ংজুন সেগুলো খাওয়ার সময় ওই কাটার মেশিনটা দেখতে পায়, কিন্তু সেটা নষ্ট হয়ে যাওয়াতে স্টার্ট হচ্ছিল না। তখন দেখা যায় ইয়ংজুন সেই মেশিনটা নিজেই ঠিক করতে শুরু করেছে। অনেকক্ষণ চেষ্টার পর মেশিনটা চালু হয়। ইয়ংজুন বলে, অবশেষে আমার ইঞ্জিনিয়ারিং ডিগ্রিটা কাজে দিল। এদিকে জেউন আর সিওক বিল্ডিং থেকে এক্সিট নেওয়ার প্ল্যান করছিল, কিন্তু তাদের মাথায় কোনো সলিড উপায় আসে না। শাও চেক করে দেখে তাদের কাছে বুলেটও খুব কম। এমন সময় ট্যাং তার জন্য একটা ড্রিঙ্কস নিয়ে আসে, সাথে একটা কাগজে তার ইনস্টাগ্রাম আইডি লিখে এনেছে। এই দেখে শাও বলে, এমন পরিস্থিতিতে এটার অর্থ কি? এখানে ট্যাং তার মনের কথা খুলে বলে। শাওকে জানায় সে তাকে প্রথম থেকেই খুব ভালোবাসে। প্রথমে সে আর্মি জয়েন করে জীবনের মায়া ত্যাগ করেছিল, কিন্তু শাওকে দেখার পর তার আরো বাঁচতে ইচ্ছে করে। এই শুনে শাও মুচকি হাসে এবং বলে, পরিস্থিতি স্বাভাবিক হলে আমাকে সুন্দর রেস্টুরেন্টে ডেট করতে নিয়ে যাবে। অর্থাৎ সে তার প্রপোজাল অ্যাকসেপ্ট করেছে। এরপর দেখানো হয় জেউন ট্যাবের সাহায্যে পার্কের সাথে কথা বলছে। পার্কের সাথে এতগুলো জম্বি দেখে জেউন অবাক হয়ে যায়। পার্ক তাকে জানায় প্রতিটা রুমেই ভেন্টিলেটরের জায়গা আছে, সেখান দিয়ে তারা পার্কের দেখানো রাস্তায় নিরাপদে বেরিয়ে আসতে পারবে। তো জিউন বাকি সবাইকে এই কথা জানিয়ে দেয়। এরপর পার্ক নিজেই ভেন্টিলেটরে ঢুকে বাহিরে যাওয়ার রাস্তাগুলো মার্ক করে। এদিকে সবাই যার যার রুমের ভেন্টিলেটর দিয়ে সামনে এগিয়ে যাচ্ছিল। কিছুক্ষণের মধ্যে জেউনরা পার্কের সাথে মিলিত হয়ে সামনের দিকে অগ্রসর হয়। অপরদিকে ইয়ংজুন প্রস্তুতি নিয়ে স্টাফ রুম থেকে বের হয়। তখনই একটা জম্বি তার উপর ঝাঁপিয়ে পড়ে। ইয়ংজুন সেই জম্বিটাকে শেষ করে দিলেও বাকি জম্বিগুলো তাকে ধাওয়া করছিল। এক পর্যায়ে দেখা যায় জম্বিদের সংখ্যা অনেক বেশি, তবে ইয়ংজুন সেই কাটার মেশিন দিয়ে লড়াই করতে থাকে এবং এভাবেই জম্বিদের মেরে এক জায়গায় স্তূপ করে রাখে। এরপর দরজা লাগিয়ে সিঁড়িতে চলে আসে বিশ্রাম নিতে। এদিকে ট্যাং ভেন্টিলেটরে শাওকে নিয়ে দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। কিছু দূর যাওয়ার পরেই অনেকগুলো জম্বি তাদেরকে অ্যাটাক করে, যা দেখে তারা খুব ঘাবড়ে যায়। তখনই তাদের দেখা হয় সিওকের সাথে, কিন্তু তারা ভুলে অন্য পথে এসে পড়েছিল, যে কারণে সামনে আর কোথাও যাওয়ার রাস্তা নেই। তখন শিফু পেছনে ঘুরে জম্বিদের শুট করতে থাকে। বুলেটের শব্দ পেয়ে জেউন সেদিকে যেতে চায়, কিন্তু পার্ক বলে সেখানে গেলে বিপদ আরো বাড়বে। এদিকে আবার সামনে
সামনে থেকে শেফ পাবলোর চিৎকার শুনতে পায়। সেখানে গিয়ে দেখে একটা জম্বি পাবলোকে কামড়ে দিচ্ছে। এই দেখে জেউন জম্বিটাকে শুট করে, তবে পাবলোর কানের মধ্যে জম্বিটা কামড়ে দেওয়াতে সে খুব দ্রুত জম্বিতে পরিণত হবে। তখন পার্ক বলে তার কাছে একটা আইডিয়া আছে। দেখা যায় সে পাবলোকে ড্রিঙ্কস করানোর চেষ্টা করছে, এতে সে জম্বি হওয়া থেকে রক্ষা পেতে পারে। কিন্তু এমন সময়ই পাবলো পুরোপুরি জম্বিতে রূপ নেয়, তাই পার্করা তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। অপরদিকে শেফুরা সামনে এগিয়ে যাওয়ার সময় খেয়াল করে আরো কয়েকটা জম্বি আসছে। তার বুলেটগুলো শেষ হয়ে গিয়েছিল। জম্বিগুলো তাদের আক্রমণ করতেই যাবে, এমন সময় তারা জোরালো আওয়াজ পেয়ে অন্যদিকে চলে যায়। দেখা যায় পার্ক দুটা ওয়াকি টকির সাহায্যে বিকট আওয়াজ তৈরি করেছে, আর সেই আওয়াজ ফলো করেই জম্বিরা সেদিকে ছুটে আসে। কিন্তু এরা সব এই ফাঁকা স্থানে দিয়ে নিচে পড়ে যায়। তার এই বুদ্ধির ফলে জম্বিগুলো মারা পড়ে। এরপর দেখানো হয় তারা একটা গ্রিলের সাহায্যে নিচে নেমে আসছে। একটু আগে শিফুর গুলিতে শাওয়ের হাতে খানিকটা আঘাত পেয়েছিল, তাই ট্যাং তার উপর রেগে যায়। শিফু তাকে সরি না বলে উল্টো তাদের সাথে ঝগড়া শুরু করে। এভাবে উত্তেজনা সৃষ্টি হলে জেউন তাদেরকে বুঝিয়ে শান্ত করে। এরপর পার্ক জানায় বিল্ডিং এর কনস্ট্রাকশনের জন্য একটা লিফট সেট করা হয়েছিল, সেটাই তাদেরকে খুঁজে বের করতে হবে। এদিকে ইয়ংজুন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল। স্বপ্নে দেখতে পায় জেউন জম্বিতে পরিণত হয়েছে। ঘুম থেকে উঠে দ্রুত জেনারেটর রুম থেকে বের হয়ে আসে। ট্রেন স্টেশনে আসার পর একটা বন্ধ রুম থেকে গানের আওয়াজ শুনতে পায়। সেখানে গিয়ে দেখে একজন জনপ্রিয় সিঙ্গার পারফর্ম করছে, যাতে বেঁচে থাকা এই মানুষগুলো মনোবল ধরে রাখতে পারে। সেই সিঙ্গার ইয়ংজুনকে তাদের সাথে গান শুনতে বলে। এরপর দেখা যায় ইয়ংজুন তার মোবাইলে কিছু পুরনো ভিডিও দেখছে। এই ভিডিওটা জেউন রেকর্ড করেছিল। ভিডিওতে জেউন বলে, তুমি আমার জীবনের সবকিছু, কখনো যদি ব্রেকআপ করতে চাও আমি তোমাকে বাধা দিব না, কারণ তোমার সুখ আমার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। শেষে ইয়ংজুনকে আই লাভ ইউ বলে। এই ভিডিওটা দেখার পর ইয়ংজুন তার কান্না থামাতে পারে না এবং সিদ্ধান্ত নেয় এখানে বসে থাকলে চলবে না। তাই সেখান থেকে প্রয়োজনীয় কিছু জিনিস আর একটা স্কুটি নিয়ে বেরিয়ে পড়ে। কয়েকটা জম্বি তাকে ধাওয়া করছিল, তবে সে তাদের পাশ কাটিয়ে সামনের দিকে এগিয়ে যায়। অপরদিকে জেউনরা সেই লিফটটা খুঁজে পায়, তবে সেখানে পৌঁছাতে হলে একজনকে একটু নিচে নামতে হবে, কিন্তু কেউ এই ঝুঁকি নিতে চায় না। শেষমেশ জেউনকেই এই দায়িত্ব নিতে হয়। বেচারা খুব ভয়ে ভয়ে নিচে নেমে আসে। সেখানে দাঁড়িয়ে দেখতে পায় তাদের শহরের চারদিকে শুধু ধ্বংসযজ্ঞ ছাড়া আর কিছুই নেই। এই দেখে তার ইয়ংজুনের জন্য টেনশন বেড়ে যায়। এরপর জেউন সেই লিফট চালু করে বাকিদের সেখানে উঠায়। দেখানো হয় লিফটের সাহায্যে একটু একটু করে নিচে নেমে আসছে, তবে গ্রাউন্ড ফ্লোরের কাছাকাছি আসতেই লিফটটা বন্ধ হয়ে যায়। তখন পার্ক জানায় এটা মেরামত করা হয়নি। এই শুনে জেউন বলে, আমি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছি, তাই লিফটটা ঠিক করতে পারবো। এমন সময় পেছনে তাকিয়ে দেখে অনেকগুলো জম্বি গ্লাস ভেঙে তাদের আক্রমণ করতে চাইছে। জেউন ঘাবড়ে গিয়ে কন্ট্রোল বক্সে আঘাত করে, এতে লিফটটা চালু হয়ে যায়, কিন্তু জম্বিগুলো গ্লাস ভেঙে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। দেখা যায় তারা এই জম্বিদের সাথে ঝুলন্ত অবস্থায় ফাইট করছে। এক পর্যায়ে লিফটের এক পাশের তার ছিঁড়ে নিচে পড়ে যাচ্ছিল এবং এভাবে 7 তলার ফ্লোরে এসে অর্ধেক বাহিরে অর্ধেক ভেতরে ঝুলে থাকে। এখানে এক এক করে বাকিরা সেই ফ্লোরে নেমে আসে, কিন্তু জেউনের নামার সময় হলে লিফটটা আবারও নিচে পড়তে থাকে। এভাবে সে তৃতীয় ফ্লোরে ছিটকে পড়ে। এই দেখে বাকিরা চিৎকার করে, কারণ তারা ভাবে জেউন মৃত্যুবরণ করেছে। আর সব থেকে বেশি কষ্ট পাচ্ছিল সান, যে কারণে তাকে সবাই সান্ত্বনা দিচ্ছিল। এদিকে জেউন কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে যায়। সে একটা পুতুলের দোকানে ছিল। একটু পর টের পায় একটা বড় পুতুল খুব নড়াচড়া করছে। জেউন সেটার মাথা খুলে দেখে লোকটা জম্বিতে পরিণত হয়েছে। অপরদিকে ইয়ংজুনকে দেখানো হয় ট্রেন স্টেশনের ভেতরে। সে গুটি গুটি পায়ে বের হওয়ার রাস্তা খুঁজছিল। এভাবে সে রেল লাইনে চলে আসে। সেখানে আবার এই গ্যাংস্টার তাকে দেখে ফেলে। ইয়ংজুন তাদের দেখে দৌড়ে পালাতে যায়, কিন্তু তাকে ছুরি দিয়ে আঘাত করা হয়। তারা ইয়ংজুনের ড্রেসে রক্ত দেখে ভাবে হয়তো তাকে জম্বি কামড়ে দিয়েছে, তাই সেই গ্যাংস্টার তাকে মেরে ফেলার জন্য বলে। তবে ইয়ংজুন তাদের আক্রমণ করে পালিয়ে আসে, তবে তারা তাকে ধাওয়া করতে থাকে। এদিকে জেউনের মাথায় একটা আইডিয়া আসে। সেই পুতুলে থাকা জম্বি লোকটাকে ফ্লোর থেকে নিচে ফেলে এবং দেখতে পায় লোকটার কিছুই হয়নি। তাই সে দোকানের সব থেকে বড় পুতুলটা পরে নিচে লাফ দেয়, আর সৌভাগ্যবশত তারও কোনো ক্ষতি হয় না। অপরদিকে গুন্ডারা এখনো ইয়ংজুনকে ধাওয়া করে যাচ্ছে। ইয়ংজুন একটা খালি ট্রেন দেখে সেখানে উঠে পড়ে। গুন্ডারা সেখানেও তাকে ফলো করছিল, তাই একটার পর একটা বগি পাল্টিয়ে ইয়ংজুন সামনের দিকে যায়। একদম লাস্ট বগিতে এসে দেখে সেখানে অনেকগুলো জম্বি আনাগোনা করছে, তাই সে চালাকি করে তার টুপিটা বগির সামনে ফেলে রাখে। আর এই দেখে গুন্ডারা সেই বগিতে প্রবেশ করলে জম্বিগুলো তাদের অ্যাটাক করে। দেখা যায় ইয়ংজুন সেই বগিতেই চুপ করে লুকিয়েছিল। জম্বিরা তাদের কামড়ে দিচ্ছিল, আর এই সুযোগে ইয়ংজুন পালিয়ে আসে। তখন তার দেখা হয় জিউন নামের এই মেয়েটার সাথে। মেয়েটা জানায় তাকে নিরাপদ স্থানে নিয়ে যাবে। ভেতরে ঢুকে ইয়ংজুন কয়েকটা মৃতদেহ দেখতে পায়। জিউন বলে এখন এসব দেখে সময় নষ্ট করলে চলবে না। তারপর সে ইয়ংজুনকে একটা সেফ রুমে নিয়ে আসে। এখানে ইয়ংজুন তার মাকে ফোন করে জানতে পারে তার মা ঘরে নিরাপদ
নিরাপদে আছে। ইয়ংজুন তাকে জানায় সে আছে ডাইজু স্টেশনে, সকাল হলে জেউনের কাছে চলে যাবে, অর্থাৎ সে রওনা হবে বুসান স্টেশনের দিকে। এরপর সে জিউনকে ধন্যবাদ জানায়, কারণ সে না থাকলে এতক্ষণে ইয়ংজুন মারা যেত। এখানে এসে জিউনের ড্রেসে নামের ব্যাজটা দেখতে পায়। এদিকে সানরা জম্বিদের সাথে ফাইট করছিল, তখনই তারা জেউনকে দেখতে পায়, যে কিনা একদম নিরাপদে নিচে নামতে পেরেছে। এখানে জেউন আরেকটা আইডিয়া বের করে, সে তাদেরকে পিলারের সাথে শক্ত করে বেঁধে নিতে বলে। এরপর সে রাস্তা থেকে নরম ম্যাট্রেস সাজিয়ে রাখে আর সেই তারের এক পাশ সেখানে সেট করে। এরপর এক এক করে সবাই নিচে নামে, আর শেষে যখন সিওক নামতে যাবে তখন সে তার হাত দেখিয়ে বলে, তোমরা এগিয়ে যাও, আমাকে জম্বি কামড়ে দিয়েছে, এটাই আমাদের শেষ দেখা। জেউন তাকে হারাতে চাইছিল না, তাকে হারিয়ে সে এবং বাকিরা খুব ইমোশনাল হয়ে যায়। এর কিছুক্ষণ পর সকাল হয়। জেউনরা রাস্তা থেকে একটা সচল গাড়ি খুঁজে পেয়েছিল, কিন্তু সে খেয়াল করে শিফু গাড়িতে আসেনি। তখন বাকিরা তাকে বলে শিফু কাউকে কিছু না বলে চলে গিয়েছে। দেখা যায় সিওক জম্বিতে রূপান্তরিত হয়ে নিচে নেমে এসেছে, কিন্তু সেখানেই দাঁড়িয়ে ছিল শিফু। সে সিওকের দিকে গান পয়েন্ট করতেই অতীতের কথা মনে পড়ে। দেখা যায় ইউনিটের শিওক তাকে অনেক স্নেহ করেছে, তাকে ছেলের মতোই আদর যত্ন করত। এসব মনে করে শিফু ইমোশনাল হয়ে যায়। এরপর শিওককে শুট করে মেরে ফেলে। এদিকে পার্ক একটা জায়গায় এসে তাকে নামিয়ে দিতে বলে, এর কারণ ধীরে ধীরে তার নেশার ঘোর কেটে যাচ্ছিল, ফলে সে খুব দ্রুত জম্বিতে পরিণত হবে। কিন্তু জেউন আর কাউকে হারাতে চায় না, তাই সে বলে তোমাকে এখনই ড্রিঙ্কস করতে হবে, তাহলে হয়তো সুস্থ থাকতে পারবে। এরপর তারা এক রেস্টুরেন্টে ঢুকে পড়ে। দেখা যায় পার্ক পর্যাপ্ত পরিমাণ ড্রিঙ্কস করছে। এদিকে শাও আর ট্যাং কিচেনে খাবার খুঁজে পায়। এখানে তারা কাপলদের মতো আচরণ করে, তাদের দেখে মনে হচ্ছিল দুজন ডেট করতে এসেছে। এদিকে জেউন ইয়ংজুনের মাকে ফোন করে, সে জানায় ইয়ংজুন এখন ডাইজু স্টেশনে আছে। জেউন তাকে প্রমিস করে ইয়ংজুনকে নিরাপদে বাড়িতে নিয়ে আসবে। অপরদিকে জেউন বলে, আমি কন্ট্রোল রুম থেকে ট্রেনের লাইনগুলো অন করতে যাব, তারপরেই এখান থেকে বের হতে পারবো। ইয়ংজুন তার সাথে যেতে চাইলেও জেউন মানা করে এবং একাই সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে সানরা আবারও গাড়ি স্টার্ট করে। তখন জেউন বলে, আমাদের উচিত নিজেদের পরিবারের সাথে মিলিত হওয়া, তাই আমাকে এখানে ছেড়ে তোমরা সামনে চলে যাও, কারণ ডাইজু স্টেশনে গার্লফ্রেন্ড অপেক্ষা করছে, তাকে উদ্ধার করতে হবে। এই বলে সে একটা স্কুটার নিয়ে সেদিকে রওনা হয়। দেখা যায় স্টেশনে এসে ইয়ংজুনকে খুঁজে বেড়াচ্ছে। সেখানে অনেক জম্বি ছিল, তাদের মেরে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল আর জোরে জোরে ইয়ংজুনকে ডাকছিল। ইয়ংজুন তার আওয়াজ শুনে বাহিরে বেরিয়ে আসে আর কিছুক্ষণ পরেই জেউনকে দেখতে পায়, কিন্তু এটা ছিল তার একটা কল্পনা। দেখে একটা জম্বি তার দিকে ছুটে আসছে, সেই জম্বিটা তাকে কামড়ে দিবে। ঠিক সেই মুহূর্তেই পেছন থেকে জেউন চলে আসে আর জম্বিটাকে মেরে তাকে বাঁচিয়ে নেয়। এরপর জেউন তাকে জড়িয়ে ধরে। এত বাধা বিপত্তির পর দুজন মিলিত হয়ে অঝরে কান্না করে। তারপর দুজন একসাথে বাহিরের দিকে আসতে থাকে, কিন্তু সেখানে জম্বিরা আসতে শুরু করলে দুজন ঘাবড়ে যায়। এমন সময় সানরা সেখানে এসে জম্বিগুলোকে মেরে ফেলে। তারা জেউনকে একা ছেড়ে যেতে পারেনি, কারণ তারা এখন একটা পরিবারের মতো, তাই একসাথে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে। এরপর দেখানো হয় জেউন ইয়ংজুনের ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে দিচ্ছে। তখন শাও আর ট্যাং এসে জানায় তারা কোথাও কোনো জীবিত মেয়েকে দেখতে পায়নি। সান আর পার্কও খুঁজে দেখেছে, কিন্তু কোথাও জিউনকে পায়নি। ইয়ংজুন বলে, এটা কিভাবে সম্ভব? মেয়েটা আমাকে সাহায্য করেছে, তাই আমাদের উচিত তাকে সাহায্য করা। এমন সময় সান কিছু একটা বুঝতে পারে। সে জিউনকে টেনে বাহিরে নিয়ে আসে আর সেই মাথা কাটা লাশগুলো দেখায়। সেখানে একটা লাশের ড্রেস ছিল জিউনের মতো, এছাড়া নামের ব্যাজেও জিউন লেখা ছিল। তবে এই লাশগুলো ছিল 10 ঘন্টা আগের, অর্থাৎ হতে পারে ইয়ংজুনের এতক্ষণ হ্যালুসিনেশন হচ্ছিল, অথবা জিউনের আত্মা তাকে হেল্প করেছে। তো ইয়ংজুন সেখানে চলে আসলে সান মিথ্যে বলে। ইয়ংজুনকে জানায় তারা ভেতরে আসার সময় একটা মেয়েকে বাহিরে যেতে দেখেছে, সেই মেয়েটাই জিউন হতে পারে। এই শুনে ইয়ংজুন খুশি হয়, ভাবে জিউন সেফলি বের হতে পেরেছিল। এরপর তারাও সেই স্টেশন থেকে বেরিয়ে আসে। পুরো শহরের রাস্তা জুড়ে অসংখ্য জম্বিদের দেখা যাচ্ছিল। এরপর ইয়ংজুন সেই গানের ক্যাসেটটা জিউনকে দেখায়, যেখানে সেই সিঙ্গারের অটোগ্রাফও ছিল। ইয়ংজুন স্টেশনে যে লোকটাকে পারফর্ম করতে দেখেছিল সেই হচ্ছে এই গানের লেখক। তো জিউন এই ক্যাসেটটা দেখে খুব আনন্দিত হয়। শেষের দিকে দেখানো হয় তারা একটা ব্রিজের উপর দাঁড়িয়ে আছে, এখান থেকে ধ্বংস হওয়া শহরটাকে দেখছিল। ইয়ংজুন জিজ্ঞেস করে, আমরা কি সত্যি ব্রেকআপ করব? জেউন জানায় সে কখনোই তাকে ছেড়ে যেতে চায় না এবং জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তার সাথেই থাকতে চায়। এই শুনে ইয়ংজুন প্রচন্ড খুশি হয়। এরপর তারা সেই ধ্বংস হওয়া শহরের মাঝ দিয়ে রওনা হয় গন্তব্যের দিকে। আর এখানেই এই গল্পটার সমাপ্তি ঘটে।